নিশু আজ আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। 5 বছরের বৈবাহিক সম্পর্কের সবকিছু আজ শেষ হয়ে যাবে একটু পরে। এখন সকাল 8টা বাজে, দুপুর 12টায় তার ট্রেন। একটু পরে তাকে আমি গাড়ি করে স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসব। মা অবশ্য বলেছেন বেগানা নারীকে নিজের গাড়ি করে দিয়ে আসার কি দরকার। আমি বড় অবাক হয়ে বললাম, আমার স্ত্রীকে আমি দিয়ে আসতে পারবো না? না, পারবে না, কারণ একটু পর সে তোমার স্ত্রী থাকবে না, তুমি তাকে তালাক দিবে। তালাক শব্দটা আমার ভেতর জোরে তাণ্ডব চালালো। আমি বললাম, না মা, না, আমি এটা কখনোই করব না, কখনোই না। কিন্তু শব্দ করে মাকে শুনিয়ে বলতে পারলাম না, কারণ এখন শুনিয়ে বললেও কোনো লাভ হবে না। এবারে সর্বে সর্বা আমার মাই, বাবাও তার কথার বউ। মা যদি বাবাকে বলেন সারাদিন এক পায়ে দাঁড়িয়ে থাকো এখানে, বাবা ঠিক এক পায়েই দাঁড়িয়েই থাকবেন, কেয়ামত হলেও নড়বেন না। এমন মার মুখের উপর কথা বললে বিপদ আছে আমার। গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবেন তিনি। যদিও মার কাছে আমি অনেক মূল্যবান সম্পদ, তার একমাত্র ছেলে আমি, সন্তানও আমি একমাত্র। মা আমায় ভালোবাসেন, খুব ভালোবাসেন, কিন্তু এটা কখনোই ভালোবাসেন না যে তার পুত্র নিঃসন্তান থাকবে। সমস্যাটা আমার না, নিশুর বোঝা যাচ্ছে না। ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, তারা নিশুর ঘাড়ে বারবার দোষ চাপাচ্ছে। গত মাসে দেশের শীর্ষ ডাক্তার দেখানো হলে মাও গিয়েছিলেন। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল নিশুর সমস্যা। মা খবর শুনে সিদ্ধান্ত নিয়ে নিলেন, যে মেয়ে বন্দা সে অলক্ষী হয়, ওর জন্য ঘরের অমঙ্গল হয়, বিপদ আপদ আসে, আয় উন্নতি হয় না। মার কথা পরিষ্কার। তিনি ফেরার সময় রাস্তায় আমার কাছে বললেন, বাদল, শিশুকে তোমার ছেড়ে দিতে হবে। আমি অদ্ভুত হাসি দিয়ে বলেছিলাম, ফান করছো না? বাদল, তোমার মা কখনো ফান করে না, কথা বলে না, যা বলছি তা শুনে রাখো। কদিন পরেই তুমি তাকে তালাক দিবে। অপয় অলক্ষ্মী মেয়ে ঘরে রেখে আমার ঘর আমি অপবিত্র করব না। আমার প্রয়োজন লক্ষ্মী মেয়ে, যে মেয়ে ঘরে আসলে ঘর স্বর্গের মতো আলোকিত হবে, মেশোকে গ্রাণ ছড়াবে, ধন দৌলতে ভরে থাকবে সিন্ধু। আমি তোমাকে আবার বিয়ে করাবো, ডিসিশন ফাইনাল। কখনোই না, কখনোই না, আমি মানব না। মা আমায় ধমক দিয়েছিলেন, রাস্কেলের মতন কথা বলবা না, ঘাট ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু গাড়িতে পেছনের সিটে যে বসেছিল নিশু, সে হাউমাউ করে কেঁদে উঠল। মা তাকে ধমক দিয়ে থামালেন, তারপর বললেন, ন্যাকামো করবা না মেয়ে, একদম ন্যাকামো করবা না, অলক্ষী কোথাকার। নিশু ভয়ে তৎক্ষণাৎ কান্না থামিয়ে দিয়েছিল। সেদিন বাড়ি ফেরার পর থেকে নিশু কাঁদে, কাঁদে আর কাঁদে। কি সুন্দর চেহারা ছিল আর তার, চোখ দুটো যেন জোড়া শুরু ছিল, নদী ছিল, তাকালে আর চোখ ফেরানো যেত না কখনো। সেই চোখের জোড়া নদী এখন ভেঙে একাকার হয়ে গেছে। চোখের বাইরে শুধু জলের দ্বারা, শরীর কেমন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দিন দিন। একদিন রাত দুপুরে নিশু আমায় বলল, তুমি আমায় ছেড়ে থাকতে পারবে? শুনে আমার অনেক কান্না এসে গেল। চোখের জল মুছে ভেজা গলায় বললাম, পারবো না নিশু, তোমার জন্য তো মা আরো ভালো কাউকে আনবেন, আমি আর কাউকেই মেনে নিতে পারবো না। আমি শুধু তোমায় ছাড়া অন্য কারো হতে পারবো না আমি। ভালোবাসো না আমায়? বাসি, প্রচণ্ড ভালোবাসি। নিশু কাঁদছে। কড়াইয়ের গরম তেলে ডিমটা ভেজে ছেড়ে দিতে দিতে তার চোখ মুছতে মুছতে হাতের কুনোই দিয়ে আমি কাছে গিয়ে বললাম, নিশু, নিশু, কাঁদছো কেন? নিশু এবার কান্নারত গলাই বলল, আমার রান্না ছাড়া যে তোমার চলেই না, আমি চলে গেলে তোমায় কে রান্না করে দিবে? আমি চুপ হয়ে গেলাম, ভাবছি আরেকটি কথাও, আমার যে খাবারে অনীহা, খেতে খুব আলসেমিও করি, কিন্তু নিশু তা করতে দেয় না। বিছানায় এসে প্লেট ভর্তি ভাত সালন মাখিয়ে নিজ হাতে বেশিরভাগ সময় খাইয়ে দেয় আমায়। না খেতে চাইলে কান ধরে টেনে বলে, না খেলে কান টেনে ছিঁড়ে ফেলবো। আরেকটা বিষয়ে আমার খুব গাফিলতি আছে, ফজরের নামাজের সময় ঘুম ছাড়ে না। এ সময় নিশু কত কায়দা করে যে আমার ঘুম ভাঙায়, এসব কায়দা আর কে জানবে জগতে? আমার মুখ ফুটে কোনো কথাই বেরিয়ে আসছে না। আমি শুধু নিশির দিকে তাকিয়ে আছি। ওর জল শ্রাবণের এক জোড়া নদী দেখছি। এই জোড়া নদী ছাড়া যে আমি কিছুই বাঁচব না। সময় খুব দ্রুত চলে যায়। এখন সকাল 10টা বাজে। নিশু তার সবকিছু গুছিয়ে নিয়েছে।
আজ আর অত সাজসজ্জা করেনি সে। প্রতি শুক্রবারে যেমন করে সাজে সে ঠিক তেমনই সেজেছে। কলাপাতা রঙের একটা শাড়ি আর দুহাতে দুজোড়া করে সাদা কাচের স্বচ্ছ সুরে। কম সাজার কারণে বোধহয় তাকে অন্যরকম এবং একটু বেশি সুন্দর লাগছে। এখন শুধু একটা নীল টিপ যদি কপালে পড়ত তবে আর তার কোনো অপূর্ণতা থাকতো না। না, ভুল বলছি আমি। ওর যে অপূর্ণতাই ভরা, আর যে অপূর্ণতা নিয়ে তো সে আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা এসে তাড়া দিলেন আমাদের। গাড়ি রেডি। মা দুজনকেই বললেন, তোমরা কিন্তু এখন থেকে একে অপরের অপর। বেগানা নারী পুরুষ, রাস্তায় কেউ কারোর সাথে কোনো রকম কথা বলতে পারবে না। নিশু আবার কেঁদে উঠেছে। মা বললেন, কেঁদে লাভ নেই। এই বাদল, ওকে 3 তালাক বলে দে তুই। আমি খানিক চিন্তা করে বললাম, এটা তো গত রাতেই বলে দিয়েছি আমি। চুপ কর বদমাস, বাহানা করছিস? আমার সামনে আরেকবার বল। আমি 2 বার বলতে পারি নে এসব, একবার বলছি, হয়নি? মা হেসে বললেন, রাগ করিস নে বাপু, তোর মঙ্গলের জন্যই তো এসব করছি। যা এবার ওকে স্টেশনে ছেড়ে দিয়ে। আমি মার সাথে আর কোনো কথা বললাম না। নিশে শুধু তার কান্না থামিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। গাড়ি চলছে। মিনিট 20 লাগবে স্টেশন যেতে। নিশো হঠাৎ আমায় বলল, তুমি মার কাছে মিথ্যে বললে কেন? মিথ্যে নয়, সত্যি বলেছি। নিশো অবাক হয়ে বলল, কই, আমি তো শুনিনি। কখন বললে? তুমি যখন ঘুমে থেকে কি কেউ শুনে? না শুনিয়ে বললে তো তালাক হয় না। আমি বললাম, এসব আমি জানি না, আমি বলে দিয়েছি ব্যাস। নিশু আবার কেঁদে উঠেছে হাউমাউ করে। ওর দিকে বোকার মতো তাকিয়ে আছি আমি। কি নিষ্পাপ একটা মেয়ে! এমন একটা মেয়ের সাথে আমার মা এমন নিষ্ঠুর ব্যবহার করতে পারলো? ট্রেন এসে গেছে। 5 মিনিট পর স্টেশন ছেড়ে যাবে। যাত্রীরা হুড়মুড় করে গাড়িতে উঠছে, টিকিট করছে। আমি টিকিট করে নিয়েছি। একটা টিকিট নিশুর হাতে ধরিয়ে দিয়ে বললাম, সাবধানে যেও, বাসায় গিয়ে আমায় জানাবিনি কিন্তু। নিশু কাঁদছে, খুব করে কাঁদছে। ট্রেনে ওঠার আগে একবার আমায় শক্ত করে জড়িয়ে ধরল। তারপর কপাল আলতো সুমুকে বলল, ভালো থাকবে। আমি বললাম, ভালো থাকবো। ট্রেনের হুইসেল দিয়েছে। নিশু বলল, যাই। আমি বললাম, টাটা। নিশু চোখ মুছতে মুছতে ট্রেনের কামরায় উঠে গেল। চলন্ত ট্রেনে হুট করে তার পাশের সিটে আমি বসতে দেখে নিশু চমকে উঠল। অবশ্য তখনও সে কাঁদছিল। আমি দেখে কান্না থামিয়ে বলল, তুমি? আমি হেসে বললাম, আমি। কোথায় যাবে তুমি? তোমার সাথেই যাব। আমার সাথে? তুমি না আমায় তালাক দিয়েছ? আমি হু হু করে হেসে উঠে বললাম, মিথ্যে বলেছিলাম। মার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যে। আসলে তোমায় ছাড়া কি করে বাঁচতাম আমি? তাই চলে এসেছি সব ছেড়ে ছুড়ে। এবার দুজন গিয়ে দূরে কোথাও একটা ছোট্ট ঘর বাঁধব, যেখানে সুখ আর সুখ থাকবে। নিশুর আগত স্বরে বলল, মা বাবাকে ছেড়ে আসা তোমার মোটেও উচিত হয়নি। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। মা তার ভুল বুঝবে। সেদিন আমাদের পাগলের মতো খুঁজবে, আর তখনই আমরা তার কাছে যাব। নিশু কোনো কথা বলল না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে রইল আমার দিকে। প্রায় 6 বছর পর বাড়ি যাচ্ছি আমরা। যাচ্ছি নিজ বাড়ি। যে ট্রেনে করে এসেছিলাম ঠিক সে ট্রেনেই। সবকিছু আগের মতোই আছে, কিন্তু ব্যতিক্রম শুধু নিশুর কোলের মেয়েটা। হ্যাঁ, এটা অদ্ভুত হওয়ার মতো একটা বিষয়। মাঝে মধ্যে আল্লাহ এমন কিছু কাণ্ড করেই বসেন। আমরা ঢাকা যাওয়ার পরেও অনেক ডাক্তারের চেম্বারে দৌড়িয়েছি। পয়সা জোগাড় করে ভারতেও গিয়েছিলাম একবার। বড় বড় সব ডাক্তার দেখিয়েও কোনো ফল পায়নি। ওরা বলল, আমরা নিরুপায়। আপনার ওয়াইফ কোনোদিন বাচ্চার মা হতে পারবেন না। কিন্তু সবচেয়ে বড় ডাক্তার যিনি, তিনি তো আর কথা বলতে পারেন না যে আমি নিরুপায়। আমরা কেঁদেছিলাম খুব। গভীর রাতে দুজন একসাথে সিজদায় পড়ে চোখের জলে আল্লাহর কুদরতি পা বাসিয়ে বলেছিলাম, ফিরিয়ে দিলে আর পা ছাড়ব না বলছি। আল্লাহ আমাদের ফিরাতে পারেননি। নিশুর কোল জুড়ে এসেছে ফুটফুটে এক মেয়ে। মেয়ের নাম ফেরা। ওকে নিয়ে বাড়িতে ফিরব বলে নাম দিয়েছিলাম ফেরা। ফেরাকে নিয়ে আজ বাড়ি ফিরছি আমরা।
দেখি সে তার দাদুর মন গলাতে পারে কিনা। জল শ্রাবণের নদী। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।